বিভূতিভূষণের মৃত্যুর পরে বইটা প্রকাশিত হয়, হারিয়ে গেছিল, কেউ জানতো না ওটার কথা। তারপর স্ত্রী সেটাকে বই হিসেবে বের করেন এবং যখন পড়ি তখন থেকেই আমার এটা করবার ইচ্ছে যায়। মানে এক তো হচ্ছে পটভূমিকা, দুর্ভিক্ষ, এটা একটা প্রকাণ্ড ঘটনা, এটা একটা বিরাট ট্র্যাজেডি। তাছাড়া বই হিসেবেও বইয়ের যে চরিত্র রয়েছে এবং বইয়ের যে সেটিং বলতে পারেন এবং যে রসটা রয়েছে তার মধ্যে, যে বক্তব্যটা রয়েছে, সবকটা জিনিসই আমার মনে খুব দাগ কেটেছিল। এই যে বিরাট একটা দ্বিতীয় মহাযুদ্ধের একটা ঘটনা, তার প্রভাব কিভাবে একটা বাংলাদেশের এক কোনায় পড়ে আছে একটা গ্রামে লোকেদের উপর পড়তে পারে এবং সেই লোকরা কোথায় যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে, কার সঙ্গে কার যুদ্ধ হচ্ছে কিছুই ভালো করে জানে না এবং দেশে ফসল হয়েছে, অথচ তা সত্ত্বেও যে একটা দুর্ভিক্ষ হতে পারে সেই ধারণাও তাদের মনে কোনোদিন ঢোকেনি। অর্থাৎ যুদ্ধের প্রতিক্রিয়া কি হতে পারে একটা এমন একটা জায়গায়, এমন কতগুলো লোকের ওপর যারা সেই যুদ্ধ থেকে বহু দূরে রয়েছে এবং যারা তার কারণ কিছুই বুঝতেও পারছে না, অথচ তারা দেখছে। ছবিটা শেষ হচ্ছে প্রথম মৃত্যু দিয়ে। সেই গ্রামে প্রথম যে লোক মরল, সেই মৃত্যু থেকে যখন তাদের উপলব্ধি হলো যে খেতে ফসল থাকলেও মানুষে না খেয়ে মরতে পারে কোনো একটা আশ্চর্য কারণে, যে কারণটা তাদের ধরা ছোঁয়া বা বোঝার বাইরে, এটাই হচ্ছে প্রধান থিম। সে কখন তোমার দাদা ঠাকুর রাধিকে নগরের হাটে গিয়েছে, এখনো তো তার ফেরার নাম নেই। শুনছি নাকি আজ খুব হেঙ্গামা হয়েছে হাটে। হ্যাঁ হ্যাঁ, সে কি কথা? কি হেঙ্গামা রে ভানু? হয়েছে কি? কি নাকি ওই সালের দোকানে লুট হয়েছে, অনেকেরে তো আবার পুলিশ ধরে নিয়ে গেছে। এ কি অনর্থ! হ্যাঁ, হয়তো মহা চিন্তায় ফেললে গো। মানুষটা এত দেরি তো করেনি কোনোদিন। কি জানি কি হ্যাঙ্গামায় পড়লো। কি বেরোই পড়েছিলাম, ও আমারে কিনা ধরেছে চোর বলে। সে কি কথা গা? তোমারে ধরেছে? হ্যাঁ, এই দিগরে সকলে তো চেনে তোমারে। চেনে বলেই তো রক্ষে পেল। ধরেছিল ওই বন্যবেদের সাধু চরণ দপাদার আর দুই বেটা চৌকিদার। ও মা, কি কাণ্ড! তারপর সে তো বাঁধে আর কি, এ গায়ের লোকজন গিয়ে না পড়লি শেষে হয়তো বেঁধেই নিয়েছে। এ কি অনর্থ! মা কালী রক্ষে করেছে। সবার জন্য পুজো দেওয়া বাধ্য করো। বসো বসো বসো, একটা চিনি না দেখি, বসো বসো, জল খাও। আমি জল না না না, বসা কিছু আছে। চৌকিদারের হাত থেকে ছাড়া পেলাম ঠিকই, তো সাল এই জোগাড় তো হলো না। দেখি এখন কি করা যায়। ও তুমি চিন্তা করো না, আজ রেতের ব্যবস্থা হয়ে যাবে। ও কি এখন আবার যাচ্ছ কোথায়? এত বড় একটা কাণ্ড হলো, একটু খবরাখবর করি আসি। চাল ধার দিতে পারবি আজ রেতের মতো? উনি আজ হাতে চাল কিনতে পারেননি তো। ও তুমি চিন্তা করনি, সে আমি এক্ষুনি পেয়ে দিচ্ছি। ভানু,
চাল না পেলে কিন্তু রেতে ভাত হবে না ভাই। এ কেমন কথা ঠাকুরা দিদি? হ্যাঁ স্যার, সে আমি নিজে নিয়ে আসছি। কেন রে, তোদের বাড়ির কি হলো? হাটে? হাটে কেন? তোদের বড়ের দান। আমার কপাল, খেতির ধানের কনে 100 টাকা মন যেমনি হলো চালের দাম, অমনি পুরো সব ধান আড়তে নিয়ে গেল। বিক্রি করি 90 টাকা ঘরে আনলে, তো এ কাপড় কিনলে, তো জুতা কিনলে, খুড়িমা তো আবার ঘটি বাসন কিনলে। ও মা, মাছ খালে, সন্দেশ খালে, লবাবি করে সব টাকা উড়ায় খায়। এখন টাকাও নাই, ধানও নাই, কহার তো ধান কিনে খাতি হচ্ছে ওদের। ও মা, সে কি বলিস? আপনি ধান না দিলে তো পরিবার না খেয়ে মরে বিশেষ মতো। আরে বাবু, তুমি আমার কথাটা বুঝছো না কেন? হ্যাঁ, ধানকে দেবো, যে তোমার যা আছে তার থেকেই দেবো, তার থেকে বেশি দেবো কোথেকে তোমাকে? নিজের চোখে দেখে বিশ্বাস হবে না যে ধান আর আমার নাই? আপনি তো বললেন ধান আমার নাই, আমাদের সংসারটা কিভাবে চলবে আপনাদের তো দেখতে। তিরিশের দশকের সূচনায় যার সঙ্গে আমার প্রথম পরিচয়, সেই কলকাতা যে গোপনে গোপনে নিজেকে একেবারে আমূল পাল্টে ফেলবার জন্য তৈরি হয়ে নিচ্ছিল, 40-এর দশকের গোড়াতেও তা আমরা বুঝতে পারিনি। 39-এ বেঁধেছিল মহাযুদ্ধ, কিন্তু তারপরেও পুরো 3-3টে বছর ধরে কলকাতার আকাশে রঙের নেশা লাগিয়ে দিয়ে ঘুড়ি উড়েছে, আর বাতাসে ফুর্তির পাকশাট খেয়েছে হাজার হাজার গিরেবাজ আর লক্কা পায়রা। সেই রং আর সেই নেশা ধরানো বিকেল বেলা, তারই মধ্যে থেকে একটু একটু করে তৈরি হয়ে উঠছিল বিপর্যয়ের পটভূমি। বড় নিঃশব্দে সে তৈরি হয়ে উঠছিল, আর তাই আমরা দেখতে পর্যন্ত পাইনি যে এই কেতাদুরস্ত শহরের মুখের ওপরে এতকাল যে আটা ছিল, রাংতার সেই মুখোশটি এবারে খসে পড়েছে, আর তার হাত থেকে খুলে পড়েছে মখমলের দস্তানা। 42-এর অগস্টে জ্বলল আন্দোলনের আগুন।
বিদেশি হাসু কট্ট হাসি চাপুক মেদিনী ভীমপদ তলে বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এর ঠিক 2 মাস পরেই বঙ্গোপসাগরের অতল থেকে সর্বনাশা ঝড়ের সঙ্গে হাত মিলিয়ে দৌড়ে এলো জলোচ্ছ্বাস। শহর কলকাতার পাড়ায় পাড়ায় যখন বারোয়ারি দুর্গোৎসবের ধুম লেগেছে, রাস্তার দুধারের 2 গেরস্ত বাড়ির দোতলার বারান্দা ঢাকা পড়েছে লাল শালুর দস্তানায়, ডেকোরেটরসের লোকেরা বাঁশের খাঁচায় রঙিন কাপড় জড়িয়ে তৈরি করে দিয়ে গেছে পুজোর মণ্ডপ। আর সেই মণ্ডপে উল্টোপাল্টা ঝোড়ো হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টির মধ্যে মেঘলা আকাশের তলায় যখন মহাষ্টমীর দিন পুরোহিত ঠাকুর সবাইকে টিনের চোঙার মাইক সহযোগে অঞ্জলির মন্ত্র পাঠ করাচ্ছিলেন, ঠিক তখনই মেদিনীপুরে ধান খেতে ভাসছিল চাষির লাশ। সে বড় অদ্ভুত এক সময়। তখন বিবিসি থেকে মিত্রপক্ষের অগ্রগতির খবর নিয়মিত ভেসে আসতো বটে, কিন্তু গ্রাম বাংলার হাজার হাজার মানুষ সমুদ্রের জলে তলিয়ে গেলেও এই শহর কলকাতার কোনো কাগজে 15 দিনের মধ্যে তার কোনো খবর পাওয়া যেত না। 43-এ দুর্ভিক্ষ, অন্ধকার ঘাস জঙ্গলের ভিতর থেকে পোকামাকড় যেভাবে আগুনের দিকে ছুটে আসে, কলকাতার চতুর্দিকের গা গঞ্জ উজাড় করে হাড় সার বুড়ো জোয়ান বউ বাচ্চাকে তখন আমরা এই ধোপদুরস্ত শহরের বুকের উপরে এসে আছড়ে পড়তে দেখেছি। আর দেখেছি বংশানুক্রমে এই কলকাতার বাবুদের যারা ভাত খাইয়ে বাঁচিয়ে রাখতো, ঝোপঝাড় লোকের ঝলবলে শহরে এসে ফ্যানের গামলায় মুখ ডুবিয়ে হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া আর মুর্শিদাবাদের সেই মানুষগুলি হাজারে হাজারে মরে যাচ্ছে। কতকাল বলো কতকাল সইব এ মৃত্যু অপমান, এ আর সহে না শহর বন্দরে চাষির কুটিরে নরখাতক দলে এ আর সহে না আর কতকাল বলো কতকাল সইব এ মৃত্যু অপমান। উলুখড় উলুখড় শুধু পুড়ে মরে, সেই উলুখড় যদি দড়ি রূপ ধরে কামানকে টেনে জলে ফেলে দিতে পারে, যার মাথা, যার শ্রম, যারা জনবল, তাদেরই রক্তে নেপো পাতে দম্বল, তারা এক হলে হয় সকলই বিফল। গর্জন সার তার গর্জন সার, বলো সবে আর নয় আর নয় আর, বলো সবে আর নয় আর নয় আর। 1943-এর মন্বন্তরে হাজারে হাজারে কৃষক পরিবার উজাড় হয়ে যাওয়ার পর বাংলার ভূমিহীন কৃষক সমাজ বুঝতে পারল তাদেরই পরিশ্রমে যে ফসল জোরদারের ঘরে তারা তুলে দিয়েছিল, তার ফলে না খেতে পেয়ে মরতে হলো তাদের। না, এভাবে চলতে পারে না। আর ধুকে ধুকে মরা নয়, বাঁচার অধিকারী বাঁচতে হবে। অবিভক্ত বাংলার রংপুরে 1946-এর ডিসেম্বরে শোনা গেল আন্দোলনের প্রথম স্লোগান, আধিনাইতে ভাঙা চাই, আধিনাইতে ভাঙা চাই, লাঙল যার জমি তার।
ঘাম যার দাম তার, ঘাম যার দাম তার। রংপুর থেকে দিনাজপুর হয়ে গোটা বাংলায় ছড়িয়ে পড়ল এই আন্দোলন। নারী পুরুষ নির্বিশেষে কৃষক পরিবারের অধিকাংশ এই আন্দোলনে সামিল হলো। সলিল চৌধুরী গান বাঁধলেন, এই সামালো ধান হো। জোরদার পুলিশের নির্যাতনে অনেক প্রাণ গেল। কাকদ্বীপে গর্ভবতী কিষানী অহল্যা পুলিশের গুলিতে মারা গেল। সলিল চৌধুরী লিখলেন, শপথ। মানুষের মুখে মুখে ফিরতে লাগলো সেই গান, কবিতা। এই সামালো ধান হো, কাস্তেটা দাও শান হো। এই সামালো ধান হো, কাস্তেটা দাও শান হো। জান কবুল আর মান কবুল, আর দেব না, আর দেব না, রক্তে বোনা ধান মোদের প্রাণ হো। এই সামালো, এই সামালো, এই সামালো। পাষাণী অহল্যাও গো যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো। আমিও তো কান পাতি, আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে। কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় পড়িয়া আর অন্ধ্র কাকদ্বীপ, রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবীর। পায়ে পায়ে সেই পথে চলি, আমার এ অঙ্গরাগ মিছিলের পায়ে ওরা ধুলি। আমার এ কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাপড়ের মতো জেলে রাখে চেতনা আগুন। হৃদয় পিণ্ডের খায় তপ্ত লাল ইস্পাতের শপথ সানায়। তবুও গো অহল্যা আমার, কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে। আমার কুটিরে আর জ্বলে না তো আলো, ভাঙা ছাদ টলমল, বৃষ্টি এসে পড়ে। স্তূপাকার ভগ্ন আশা, আবর্জনা রাশি, পরগাছা সরীসৃপ ভয়াল কুটির বাসা বেঁধে আছে। যেথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া, শিশুদের হাসি। মিছিলে মিলেছি, মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। কেননা আমার শান্তির নীড় হাসি আর গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন, স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা। কেননা দেশের যত ঘর বাড়ি, কলকারখানা, ধানের খামার, মাঠঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা। কাল পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছুড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে। এদেশ আমার, আমাদের মাটি, এদেশে যেখানে যত কিছু খাটি, আমাদের কল কারখানা, আমাদের নদী খনি ও পাহাড়, আমাদের ভরা সোনার খাবার, আমাদের ভাই, আমাদের বোন, আমরাই যারা খাটি। আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ঝরে, এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে। আমারই রক্ত ঝরে কাকদ্বীপে, ডোঙাজোড়া মালদহে। ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে। তাই দেশে দেশে যত প্রতিরোধ, তারই মাঝে তুলি রক্তের শোধ। নানকিং আর প্যারের যুদ্ধে আমরাই সাথে আছি। কাকদ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি। কাকদ্বীপ শোনো, কাকদ্বীপে সেই চন্দন পেড়ে শ্মশানে যেদিন আমরা অহল্যা মাকে চিতাশয্যায় তুললাম। আহা, শপথ আগুনে দাও দাও জ্বলা, পাঁজরের চিতাশয্যায় যেন কলজে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণের ছন্দে, জীবনের গীতিলাস্যে। কত ভাষা ছিল ভ্রূণের স্বপ্নে, শিশুদের কলহাস্যে। একটুকু ক্ষেত ছোট বেড়া ঘেরা, গণ্ডির বাধা হারা, একটুকু ঘর
সকল ঘরের আনন্দ দিয়ে ভরা, সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া, সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানি চাওয়া। হায় সেদিন আমরাও হু হু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার জ্বরে আছড়ে পড়েছি, কেঁদে শুধিয়েছি মাগো, এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে বারবার কালো মৃত্যুকে হবে কেনা? মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যত দেনা? সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে মায়ে নিজে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর, মাঠপাখা, বন্দরে তৈরি হও কার ঘরে, জলে নিধি চির আধার তৈরি হও কার বাছার, জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠায় তৈরি হও জোট বাঁধো। মাঠে কিষান কলে মজুর নাও জওয়ান জোট বাঁধো। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল প্রতিভার যশোদামার রক্ত বীজ, এই মিছিল স্বামীহারা অনাথিনীর চোখের জল, এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল হও শামিল হও শামিল হও শামিল। 85 লাখ প্রাণ দিছি, মা বোনেদের মান দিছি, কালো আকাশ আলো করো তুমি না, জান কবুল আর মান কবুল, আর দেব না আর দেব না, রক্তে বোনা ধান মোদের প্রাণ হো। এই সমালো এই সমালো এই সমালো এই সমালো এই সমালো ধান হো, কাস্তেটা দাও শান হো, এই সমালো ধান হো, কাস্তেটা দাও শান হো, জান কবুল আর মান কবুল, আর দেব না আর দেব না, রক্তে বোনা ধান মোদের প্রাণ হো। এই সমালো 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 এই সমালো। হলো বাক প্রযোজনা, দহন অনিঃশেষ। অংশগ্রহণে